স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। বগুড়া ও সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ১৬ জনের প্রাণহানি, আহত হয়েছেন অন্তত ৩৩। বিচার বিভাগে বড় সংকট, মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের, ঝিনাইদহে বললেন আইনমন্ত্রী। পটুয়াখালীতে নির্মিত হয়নি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ, লোনা পানিতে অনাবাদি থাকছে ফসলি জমি। বিস্তারিত। দেশে ২ জেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ১৬ জন। এর মধ্যে বগুড়ায় ৭ এবং সিলেটে নিহত হন শিশুসহ ৯ জন। এ ঘটনায় অন্তত ৩৩ জন আহত হয়েছেন। দুই বাসের সংঘর্ষে এমন ভয়াবহ চিত্র সিলেটের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকার দয়ামির অংশে। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী বেঙ্গল স্লিপার কোচের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের ৭ জন যাত্রী নিহত হন। পরে আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক এক শিশুসহ আরও ২ জনকে মৃত ঘোষণা করেন। এর আগে একই দিনে ভোর ৫:৩০টার দিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়ায় বাস চাপায় ৭ জন নিহত হন। আহত হন আরও কমপক্ষে ১৫ জন। পুলিশ জানায়, ঢাকা থেকে নওগাঁগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এ সময় ওই এলাকায় কাজের সন্ধানে বেশ কয়েকজন শ্রমিক অপেক্ষা করছিলেন। নিয়ন্ত্রণ হারানো বাসটি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ৩ জন নিহত হন। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আরও ৩ জনের মৃত্যু হয়। বগুড়া থেকে যে নগর অভিমুখে একটি বাস, সাতপথিয়ালী পরিবহনের একটি বাস কিন্তু যাচ্ছিলেন, যার পথে তারা দ্রুত গতিতে যাওয়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে একদম শ্রমিকদের উপরে উপচে পড়ে। জনগণের দাবি, দুই পাশে ঘনবসতি এলাকা, বাজার, মানুষের খুবই চলাফেরা। এই যে পরিমাণ লোক দেখতেছেন, দৈনিক বিকালে এই পরিমাণে লোক দেখা যায় এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে যাচ্ছে। আমরা লাস্ট এখানে যে 3 জন ছিল, আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি। আর আহত ঘটনাস্থলে 3 জন মারা যায়, সেই 3 জনকে পরে পাঠানো হয়েছে। আর ঘটনাস্থলে আহত হয় 14 জন, তাদেরকে চিকিৎসার জন্য স্থানীয় লোকজন শহীদুর রহমান মেডিকেলে পাঠায়। পরে গতি নিয়ন্ত্রকের দাবিতে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখেন স্থানীয়রা। সানজিদা স্নিগ্ধা, দীপ্ত, বার্তাকক্ষ। মেহেরপুরের গাংনী উপজেলার ধলা সীমান্ত দিয়ে ৫ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক প্রতিরোধে সেই চেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছে বিজিবির কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক। তিনি জানান, ধলা মাঠ এলাকায় বিএসএফের বুড়িপোতা ক্যাম্পের সদস্যরা অজ্ঞাত পরিচয়ের ৪ জন পুরুষ ও ১ জন নারীকে অবৈধভাবে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে। বিজিবি সদস্যরা সীমান্তে সতর্ক অবস্থান নিয়ে তা প্রতিহত করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ধলা সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। ৬ ঘন্টা বন্ধ থাকার পর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। ময়মনসিংহের গফরগাঁওয়ে জামালপুর কমিউটার ট্রেনের 4টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি গফরগাঁও স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে হঠাৎ বিকট শব্দ হয়। এরপর ইঞ্জিনের ঠিক পেছনের 4টি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। দুর্ঘটনার পর ট্রেনটি থেমে যায় এবং যাত্রীদের মধ্যে কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়ে। যাত্রীরা সকলে নিরাপদ থাকলেও বন্ধ হয়েছে ট্রেন চলাচল। পরে বগিগুলো উদ্ধারের পর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। পটুয়াখালীর ধানখালীতে ৪০ বছরেও নির্মিত হয়নি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ। তাই বর্ষা মৌসুমে জোয়ারের পানিতে তলিয়ে যায় সড়ক, বসতবাড়ি ও ফসলি জমি। লোনা পানিতে নিমজ্জিত থাকায় বছরের পর বছর অনাবাদি পড়ে রয়েছে অন্তত ৩০০ একর ফসলি জমি। এটি পটুয়াখালীর ধানখালী ইউনিয়নের টিয়াখালী নদী সংলগ্ন পশ্চিম লোন্দা গ্রাম।
প্রায় 40 বছর ধরে এই গ্রামটিতে বসবাস করছে অন্তত 3 শতাধিক পরিবার। তবে এই গ্রামটিতে বেড়িবাঁধ না থাকায় প্রতি বছরের বর্ষা মৌসুমের অমাবস্যা এবং পূর্ণিমার জোয়ারের প্রভাবে পানি প্রবেশ করে। এতে তলিয়ে যায় রাস্তাঘাট, বসতবাড়ি ও ফসলি জমি। বছরের পর বছর এমন ভোগান্তি পাচ্ছে এখানকার বাসিন্দারা। বছরের 6টা মাসই বোঝেন আমরা পানিতে ডুবে থাকি, বাচ্চা নিয়ে সমস্যা হয়, বাচ্চা বাইরে নামতে পারে না, পানির জন্য ডুবে মারা যেতে পারে। খাবার পানি তো আমাকে অনেক কষ্ট, খাবার পানিতে এই জায়গায় তো টিউবওয়েল নাই, অন্য এলাকার দিয়ে আনা লাগে। আমাদের স্কুল থেকে আসতে অনেক সময় হয়, অনেক সময় হয়। অনেক কষ্টে আছি, আমাদের কোনো এই সরকার আমাদের দিকে নজর রাখে না। জোয়ারে পানি আসে তখন হচ্ছে রান্না বান্না বন্ধ থাকে, চুলায় পানি উঠে যায় অধিকাংশ পরিবারে, তখন রান্না বান্না বন্ধ থাকে। 5 বছর আগে গ্রামবাসী এবং স্থানীয় ইউনিয়ন পরিষদ একটি নিচু বেড়িবাঁধ নির্মাণ করলেও এবছর সেটিরও বিভিন্ন স্থান থেকে বিধ্বস্ত হয়েছে এবং এই বেড়িবাঁধটি উপচে পানি প্রবেশ করছে। সাধারণ মানুষ চলাচলের জন্য আপনার ইউনিয়ন পরিষদ এবং আমরা নিজেদের মিললে আর কি এই রাস্তাটা করা হয়েছিল মানুষ চলাচলের জন্য আর কি, দেখা গেছে। কিন্তু এরপর থেকে এই রাস্তাটা আর কোনো সংস্কার বা কোনো কিছু করা হয় নাই। এখন বর্ষা মৌসুমে আসলেই বিভিন্ন জায়গায় দেওয়া ছুটে যায়, পানি ঢুকে যায়, স্বাভাবিক জ্বরে টপকাইয়ে পানি পড়ে, যার জন্য সব বাড়িঘর সব তলাই যায় পানিতে। এদিকে পানি উন্নয়ন বোর্ড এবং এলজিইডি একে অপরের দায় চাপাচ্ছেন। তারা বেড়িবাঁধ বা যা কিছু ছোট আকারে তৈরি করছে, এটা এলজিডি কর্তৃপক্ষ ক্ষুদ্র পানি সম্পদের আন্ডারে তারা ব্যবস্থা নিতে পারে। পানি উন্নয়ন বোর্ডের কাজ হলো তারা অফ দ্য এনভায়রনমেন্ট তৈরি করে, আমাদের এলজিডি আমরা কোনো এনভায়রনমেন্ট আমরা তৈরি করি না। ঘটনাস্থল পরিদর্শন করে স্থায়ী সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। নির্দিষ্ট ডিপার্টমেন্টকে আমরা এর মাধ্যমে অন্তর্ভুক্ত করে এটা কার্যক্রমটা এগিয়ে নিয়ে যাব। আর 2 দপ্তরের দায় এড়ানোর অবসান ঘটিয়ে স্থানীয়দের দুর্ভোগ লাঘবে পশ্চিম লোন্দা গ্রামে অচিরেই নির্মাণ হবে একটি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ, এমন প্রত্যাশা সকলের। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের, এমন মন্তব্য করেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে শিল্পী মুস্তফা মনোয়ারের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। সৃষ্টিকর্তার পরে মানুষ আস্থা ও বিশ্বাস রাখতে পারবে এমন বিচার বিভাগ প্রয়োজন বলে জানান আইনমন্ত্রী। এছাড়া শেখ হাসিনা দেশে আসার বিষয়েও কথা বলেন তিনি। শেখ হাসিনা দেশে ফিরে আইনের পথে হাঁটবেন এমন প্রত্যাশা জানান মন্ত্রী। মঞ্চে আসে কিছু মানুষ সহ উপস্থিত। আমার কাছে বিচার বিভাগের সবচেয়ে বড় সংকট হল মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের। আমি যদি বিচারকের পেশা বেছে নেই তাহলে আমাকে ধরে নিতে হবে আমি সমাজের আর 10টা চাকরির মতোই চাকরি করতে আসিনি। এখানে আমি এসেছি ডিভাইন জাস্টিস দেওয়ার জন্য। গণমাধ্যমের ওপর সরকারের পক্ষ থেকে হস্তক্ষেপ নেই উল্লেখ করে সত্য প্রকাশের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীতে টেলিভিশন এডিটর্স কাউন্সিলের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। মির্জা ফখরুল আরও বলেন, সরকারের 5 মাস যেতেই ব্যর্থ দাবি করে একটি গোষ্ঠী রাস্তায় নেমে গেছে, এগুলোকে ফ্যাসিস্টের ভাষা বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে মন্ত্রী বলেন, গণতন্ত্র কেবল রাজনৈতিক স্লোগান নয়, এটি একটি সংস্কৃতি। মানুষের চিন্তা, আচরণ ও রাজনৈতিক চর্চার প্রতিটি স্তরে গণতান্ত্রিক মূল্যবোধের প্রতিফলন থাকতে হবে বলেও জানান মির্জা ফখরুল। সরকারের কোনো চাপ নেই। তথ্যমন্ত্রী সাহেব নিশ্চয়ই আপনাদের কোথাও ফোন করে একজনও বলেননি যে এটা কেন লিখলেন বা লিখলেন না, কেন দিলেন কেন। তখন তো আপনারা বলেছেন যে আমরা নিজেরাই ঠিক করে নিই যে এটা লেখা উচিত হবে কি উচিত হবে না। তো সেটা আপনারা কেন করেন? এখন তো করার কোনো দরকার নেই, প্রয়োজনে কেউ তো আপনাকে তুলে নিয়ে যাবে না, বায়না করা দিয়ে দেবে না। অল্প সময়ের মধ্যেই সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, দেশে বর্তমানে কোনো সুশাসন নেই। সকালে বাগেরহাট সার্কিট হাউসের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় জামায়াতে ইসলামীর আমির এসব কথা বলেন। এ সময় বিদ্যুতের ভুতুড়ে বিল নিয়ে সরকারের কড়া সমালোচনা করেন তিনি। গত 2 মাস ধরে যে ভুতুড়ে বিল আসা শুরু হয়েছে,
বিভিন্ন জায়গা থেকে আপনারা কমপ্লেন শুনতে পাচ্ছেন। এটা কিন্তু সরকারের মানে সুন্দর পরিচালনার সমান বহন করে না। দুর্বলতা কোথায়? কোনো না কোনো জায়গায় তো একটা দুর্বলতা আছে। আপনি দিলেন না, আবার বিল হয়ে গেল 2.5 গুণ, 2 গুণ, 1.5 গুণ। এটা কেন? এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধীদের রাজনীতি দেশের মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মন্ত্রী বলেন, গণহত্যাকারীরা বিদেশ থেকে মাঝে মধ্যে উকিঝুঁকি দিতে পারে, চিৎকার করতে পারে, তবে এগুলো মনোযোগের বিষয় নয়। তারা মানুষের কাছে ক্ষমা প্রার্থনা বা অনুশোচনা করে নাই। এজন্য তাদের রাজনীতি মানুষ গ্রহণ করবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর আগে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের আয়োজনে ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প 1-এর উদ্বোধন করেন মন্ত্রী। ভূমি ও পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল বলেছেন, কোনো বিশেষ আদালতে নয়, দেশের প্রচলিত আইনেই শেখ হাসিনার বিচার হবে। এমনকি পালিয়ে থাকা নেতা কর্মীদেরও রেহাই নেই। তবে জুলাই বিপ্লব নিয়ে বিভাজন সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। সকালে প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী। প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি এবং চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য আবু সুফিয়ান, সংসদ সদস্য এরশাদুল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আল ফোরকান, ডক্টর নসরুল কাদির সহ অন্যান্যরা। ডিসেম্বরে ফেরত আসবে, নভেম্বরে ফেরত আসবে, আমরা তো চাই ফেরত আসবে। আমাদের এমপি সাহেব বলেছে ফেরত আসতে হবে। গত 17 বছরে সহ এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থানে যতজনকে হত্যা করেছেন তার বিচারের মুখোমুখি আপনাকে হতেই হবে। বাংলাদেশে কোনো ক্যাঙ্গারু কোর্ট করবো না, কোনো বিশেষ আদালত করব না। বাংলাদেশের প্রচলিত আইনেই ইনশাআল্লাহ বিচার হবে। জলাবদ্ধতা মুক্ত, আধুনিক ও পরিকল্পিত চট্টগ্রাম গড়ে তুলতে সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন। চট্টগ্রাম টিভি ক্যামেরা জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। টিসিজে সভাপতি এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি প্রকৌশলী বেলায়েত হোসেন আরও বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন ও চলমান উন্নয়ন কাজের প্রকৃত চিত্র তুলে ধরতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন। সমালোচনা তথ্য নির্ভর হলে তা সিডিএ এর কাজকে আরও স্বচ্ছ ও গতিশীল করবে বলেও জানান তিনি। পাবনা সদরের মোল্লাপাড়া গ্রামে গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযুক্তকে গণধোলাই দিয়েছে এলাকাবাসী। তাকে পুলিশে সোপর্দের পর তার বাড়িতে হামলা চালিয়ে মারধর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত পরিবারকে 3 দিনের মধ্যে বাড়ি ছাড়ারও আলটিমেটাম দিয়েছে বিক্ষুব্ধরা। পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, গত 3 আগস্ট মফিজ উদ্দিন পার্শ্ববর্তী রাকিবুল ইসলামের বাড়িতে গিয়ে তার স্ত্রীকে শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় ওই গৃহবধূর চিৎকারে স্থানীয়রা মফিজকে গলধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ মফিজকে আটক করে থানায় নিয়ে যায়। পরে 5 আগস্ট আবারও মফিজের বাড়িতে হামলা চালায় বিক্ষুব্ধ প্রতিবেশীরা। এবার থাকছে উদ্দীপ্ত যা কিছু ভালো ও উদ্দীপনার। পটুয়াখালীর লতা চাপলি ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের সীমা বৌদ্ধবিহারের মহাথেরো উত্তম 2007 সালে বিহারে যোগদানের পরই তিনি উপলব্ধি করেন পাঠ্য বইয়ে রাখাইন মাতৃভাষা ও বৌদ্ধ ধর্মশিক্ষার অভাবে নতুন প্রজন্ম পিছিয়ে পড়ছে। সেই ভাবনা থেকেই তিনি নিজ উদ্যোগে শুরু করেন বিনামূল্যে মাতৃভাষা ও ধর্মীয় শিক্ষার কার্যক্রম। পটুয়াখালীর লতাচাবলি ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামের সীমাবদ্ধ বিহারের ধর্মযাজক উত্তম মহাথেরো 2007 সালে তিনি ধর্মযাজক হিসাবে এই বৌদ্ধবিহারে যোগদান করেন। এরপরই তিনি উপলব্ধি করেন এই উপকূলীয় এলাকার যে সকল বিদ্যালয় রয়েছে প্রাথমিক এবং মাধ্যমিক, এসব বিদ্যালয়ে রাখাইনদের ধর্মশিক্ষা এবং রাখাইন ভাষার কোনো বই নেই, যার কারণে
এ সকল শিক্ষার্থীরা রাখাইন ধর্ম এবং ভাষা সম্পর্কে অনেকটা অনভিজ্ঞ। তাই নিজ উদ্যোগে তিনি এই বিহারে শুরু করেন ভাষা শিক্ষা এবং রাখাইনদের ধর্মশিক্ষা ব্যবস্থার পাঠদান কার্যক্রম। বছরের পর বছর নিজ উদ্যোগে এসব শিক্ষার্থীদের বিনা খরচে তিনি ধর্ম শিক্ষা এবং ভাষা শিক্ষা প্রদান করে আসছেন। ভাষা ব্যবস্থা আগে পারাম হলা বছর থেকে এইভাবে একটা মাস্টার রাখা হইতো, এখন সেই প্রচলনগুলি কিছু নাই, এখন প্রায় বিলুপ্তি অবস্থা। সেই জন্য আমি 2007 থেকে এই ভাষা ধরে রাখছি। যদি প্রাইমারি হাই স্কুলে এই রাখাইন ভাষা শিক্ষা ব্যবস্থা হয়তো তাহলে আরো ভালো হইতো। সরকার যদি সাহায্য সহযোগিতা করে তাহলে আরো আমি বড় ধরনের এই ভাষাকে আরো ছাত্র সংখ্যা বাড়াইতে পারবো। শুধু উপকূলের শিক্ষার্থীরাই নয়, দেশের বিভিন্ন জেলার অন্তত 10 জন হতদরিদ্র রাখাইন শিক্ষার্থীদের আবাসিক রেখে বিদ্যালয়ে লেখাপড়ার পাশাপাশি ভাষা শিক্ষা এবং ধর্মশিক্ষায় সুশিক্ষিত করছেন তিনি। তার এমন মহানুভব উদ্যোগে বিনামূল্যে শিক্ষা গ্রহণ করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন এখানের শিক্ষার্থীরা। আমাদের ধর্মে পড়ার ব্যবস্থা নাই, তাই আমরা মন্দিরে এসে বান্তের কাছে পড়ি। এই রাখাইনের ভাষা এগুলাই আমরা শিখি। আমার স্কুলে ভাষা শিক্ষা ধর্ম বই নাই, তাই জন্য আমরা বান্তির ভাষা শিক্ষা ধর্ম গ্রহণ করে পড়ি। আমরা বিনা খরচে পড়ালেখা করি, আমরা খুব খুশি। আমাদের বিনামূল্যে শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিচ্ছে। পড়াশোনা করার জন্য আমাদের বান্তে খাওয়া দাওয়া সব ফ্রি করান। বৌদ্ধবিহারের আয় থেকে শিক্ষার্থীদের কিছুটা আর্থিক সহায়তা করা হলেও সে টাকায় এখন আর চলছে না এই পাঠশালাটি। তাই সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এ মহাথেরো। সরকারি এবং বেসরকারি সহায়তায় বিস্তৃত হবে এই বৌদ্ধবিহারের রাখাইন ভাষা শিক্ষা এবং ধর্মশিক্ষার ব্যবস্থা, এমন প্রত্যাশা সকলের। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ। হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার বিষয়ে ইরান ও ওমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা ভালোভাবে এগিয়ে চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিগগিরই চুক্তি হতে পারে এবং ইরানের সঙ্গে সংঘাতেরও অবসান ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে চুক্তি না হলে বড় পরিসরে ফের হামলার হুমকি দিয়েছেন ট্রাম্প। তবে হরমুজ ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি কোনো আলোচনা চলছে না বলে আবারও স্পষ্ট করেছে ইরান। দেশটির গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, হরমুজ প্রণালীর নতুন রুট নিয়ে হতে যাওয়া সম্ভাব্য চুক্তিতে যুক্ত রাখতে ওমানকে চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র ও সৌদি আরব। জন্মসূত্রে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব সীমিত করার লক্ষ্যে নতুন দুটি নির্বাহী আদেশে সই করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের ওভাল অফিসে এসব নির্বাহী আদেশে সই করেন তিনি। তথাকথিত বার্থ ট্যুরিজম বা সন্তান জন্ম দিয়ে নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ এবং নাগরিকত্ব সংক্রান্ত কিছু বিধান আরও কঠোর করার লক্ষ্যে এই আদেশ জারি করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস। যদিও কয়েক সপ্তাহ আগে সংবিধান অনুযায়ী এই অধিকার বহাল রাখার রায় দিয়েছিল দেশটির সুপ্রিম কোর্ট। এতে করে ট্রাম্প প্রশাসনের আগের উদ্যোগের মতো নতুন নির্বাহী আদেশ দুটিও আদালতে আইনি চ্যালেঞ্জের মুখে পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। খেলার খবর। নারী টি-20 এশিয়া কাপে একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার টুর্নামেন্টের সূচি ও গ্রুপ বিন্যাস প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। আগামী 28 আগস্ট সংযুক্ত আরব আমিরাতে পর্দা উঠবে 8 দলের এই আসরের। ফাইনাল অনুষ্ঠিত হবে 13 সেপ্টেম্বর। 8টি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এ গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং। বি গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, বাংলাদেশ, সংযুক্ত আরব আমিরাত এবং ইন্দোনেশিয়া। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বগুড়া ও সিলেটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় 16 জনের প্রাণহানি, আহত হয়েছেন অন্তত 33। বিচার বিভাগে বড় সংকট, মানবিক মূল্যবোধ সম্পন্ন বিচারকের, ঝিনাইদহে বললেন আইনমন্ত্রী। পটুয়াখালীতে নির্মিত হয়নি স্থায়ী প্রতিরক্ষা বাঁধ, লোনা পানিতে অনাবাদি থাকছে ফসলি জমি। এ ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।